আজ আমরা দেখতে চলেছি 2020 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো আর উই ইন লাভ। এটি মূলত একটি সাউথ কোরিয়ান রোমান্টিক ফ্যান্টাসি মুভি, যেখানে বোকা একজন গরিব রাঁধুনি তার ধনী হোটেল মালিকের প্রেমে পড়ে যায়। তবে তার হোটেল মালিক এতটাই রাগে ছিল যে কিনা সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করত। যেখানে সেই মেয়েটি ছিল অনেক বোকা এবং সহজ সরল প্রকৃতির, সেখানে তার ভালোবাসার মানুষটি ছিল অনেক কঠোর হৃদয়ের। তবে শেষ পর্যন্ত এই গরিব রাঁধুনি মেয়েটি কি পারবে তার ধনী এবং রাগী বসকে জয় করে নিতে? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক কিউট একটি ভালোবাসার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জুন নামক একটি মেয়েকে দেখিয়ে। জুন ছিল একজন শেফ। সে একটি বেকারি শপে কাজ করে। ছোটবেলাতেই জুনের বাবা মারা গিয়েছিল, তাই সংসারের সমস্ত দায়িত্ব জুনকেই সামলাতে হয়। জুনের পরিবার বলতে একমাত্র তার মাই রয়েছে, কিন্তু তার মাও কোনো স্বাভাবিক মানুষ ছিল না, কারণ তার মায়ের মানসিক সমস্যা রয়েছে। তাই জুন তার মাকে নিয়ে তার আন্টির বাড়িতে থাকে, যাতে করে সে যখন ডিউটিতে আসবে তখন যেন তার আন্টি তার মাকে দেখে রাখতে পারে। তবে আজকে জুনের তার কাজে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ জুনের মা তাদের কিচেনে কেক বানাতে গিয়ে সবকিছু নষ্ট করে ফেলেছে, আর সেগুলো ঠিক করতেই তার অনেক দেরি হয়ে গিয়েছে। তাই জুন সেই সমস্ত কিছু ঠিক করে তাড়াতাড়ি তার কাজে চলে যায়। কিন্তু জুন যেই শপটিতে কাজ করে সেই শপের মালিক ছিল সুনজাই। সুনজাই হলো অনেক রাগী প্রকৃতির মানুষ, তাই জুনের কাজে আসতে দেরি হওয়ায় সে তাকে অনেক বকাবকি করে। সে এখানে তাকে বলে, এখন তোমার কাজে পৌঁছানোর সময় হলো। আমি আজকে তোমাকে স্পেশাল একটি কেক তৈরি করতে বলেছিলাম, আর তুমি এই সামান্য কেকটাই ঠিকমতো তৈরি করতে পারলে না। আচ্ছা, তুমি আমাকে ক্লিয়ার ভাবে বলো, তুমি কি আমার শপে কাজ করতে চাও, নাকি আমি তোমাকে এখান থেকে বের করে দেব? আর যদি কাজ করতেই চাও তাহলে ঠিকমতো কাজ করো। এরপর সুনজাই তাকে শাস্তি দেওয়ার জন্য তার পুরো শপটি পরিষ্কার করতে বলে। তাই জুন এখানে আর কোনো কথা না বলে সোজা তার কাজে চলে যায়। কিন্তু জুন শপের ভেতরে এসে দেখতে পায় যে তাদের সম্পূর্ণ শপটি অলরেডি পরিষ্কারই রয়েছে। তাই জুন মনে করে যে তার কলিগেরা হয়তো আগেই সবকিছু পরিষ্কার করে ফেলেছে, তাই আজকে হয়তো শপে তার আর কোনো কাজ নেই, তার আজকে ছুটি। এরপর জুন যখনই সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই তার কাছে একটি অর্ডার আসে যে তাকে আজকে একটি স্পেশাল ডিশ তৈরি করতে হবে। কিন্তু যেই ডিশটি তাকে তৈরি করতে বলা হয়েছিল সেই ডিশটি সে কখনোই তৈরি করেনি। তাই সেই ডিশটি পারফেক্টভাবে তৈরি করতে তার অনেক রাত হয়ে যায়, যার ফলে জুন আজকের রাতটি সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে শপের সমস্ত কলিগরা তাদের বাড়িতে চলে গিয়েছিল, আর সেখানে জুন একাই ছিল। তবে মাঝরাতে হঠাৎ করেই বাহিরে বৃষ্টি শুরু হয়, কিন্তু জুন সেদিকে খুব একটা মনোযোগ না দিয়ে সে তার রান্নার কাজে লেগে পড়ে। তবে হঠাৎ করেই সেখানে একজন বৃদ্ধ মহিলা চলে আসে, আর এই মহিলাটি দেখতে অনেক অদ্ভুত ছিল। জুন তখন সঙ্গে সঙ্গে সেই মহিলার কাছে যায়। জুন দেখতে পায় যে মহিলাটি বৃষ্টিতে একদম ভিজে গিয়েছে। তবে জুনের কাছে মনে হচ্ছিল যে তার হয়তো খিদে পেয়েছে, তাই সে তখন মহিলাটিকে একটি টেবিলে বসিয়ে ভেতরে তার জন্য খাবার আনতে যায়। কিন্তু খাবার নিয়ে যখন জুন আবার ফিরে আসে ঠিক তখনই সে দেখতে পায় যে বৃদ্ধ মহিলাটি আর সেখানে নেই, অর্থাৎ সে সেখান থেকে চলে গিয়েছে। তবে জুন তার টেবিলের উপরে একটি বই দেখতে পায়, যেটা সেই বৃদ্ধ মহিলা এখানে রেখে গিয়েছে। এরপর জুন সেই বইটিকে হাতে নিয়ে দেখতে পায় যে বইটির নাম হচ্ছে আর উই ইন লাভ, অর্থাৎ আমরা কি প্রেমে পড়েছি। এরপর জুন তখন বইটির প্রথম পেজ পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, ভালোবাসার ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি যে কোনো প্রশ্নই বইয়ের মধ্যেই পেয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে বইয়ের উপরে আপনার একটি হাত রেখে প্রশ্নটি করতে হবে, তাহলেই আপনি বইয়ের ভেতরে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। তো জুনের কাছে এই ব্যাপারটি অনেক ইন্টারেস্টিং লাগে, তাই সে সঙ্গে সঙ্গে বইটির উপর তার একটি হাত রেখে বলে, আচ্ছা তুমি আমাকে এটা বলো তো, আমি কি কখনো প্রেমে পড়ব? এটা বলেই জুন সেই বইয়ের পৃষ্ঠা উল্টায়। এরপর জুন দেখতে পায় সেখানে লেখা আছে যে খুব তাড়াতাড়ি তোমার কাছে অনেকগুলো ছেলে তাদের ভালোবাসা প্রকাশ করবে। কিন্তু জুন এই লেখাটি দেখে খুব একটা খুশি হয় না, কারণ যেখানে তাকে আজ পর্যন্ত একটি ছেলেও প্রপোজ করেনি সেখানে কিনা অনেকগুলো ছেলে তাকে প্রপোজ করবে, এটা তার কাছে একটা হাস্যকর ব্যাপার। তো জুন যখন সেখানে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই সেখানে সুনজাই চলে আসে। আর সুনজাই তাকে বলে, কি ব্যাপার, এখনো বাড়িতে যাওনি? আর এত রাতে শপের লাইটসগুলো কেন অন করে রেখেছ? বিদ্যুৎ বিল কি তুমি দাও? এই সমস্ত কথা বলে সুনজাই তাকে অনেক বকাবকি করে। জুনের এতে অনেক মন খারাপ হয়, কারণ সুনজাই সবসময় তার সাথে এমন খারাপ আচরণ করে যেটা তার মোটেও পছন্দ নয়। এরপর জুন তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়, আর সে তার ব্যাগ নিয়ে যখন বাহিরে আসে তখন সুনজাই তাকে বলে,
আমি তোমার সাইকেলটি আমার গাড়িতে তুলে নিচ্ছি, তুমি আমার পিছু পিছু চলে এসো। তোমাকে আমার গাড়িতে করে তোমার বাড়িতে পৌঁছে দেব, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। তোমাকে একা ছাড়লে তোমার বিপদ হতে পারে। একথা শুনে জুন অনেক অবাক হয়ে যায়, আর সে কিছুক্ষণ যাবৎ সুঞ্জয়ের দিকেই তাকিয়ে থাকে, কারণ সুঞ্জয় কখনো তার সাথে এতটা ভালো আচরণ করেনি। এরপর সুঞ্জয় তাকে বলে, বেশি ভেবো না, তাহলে বাড়িতে পৌঁছতে লেট হলে কালকেও আবার তুমি লেটে আসবে, এতে আমারই লস, তাই তাড়াতাড়ি এসো। জুন তখন তাড়াতাড়ি করে সুঞ্জয়ের গাড়িতে উঠে পড়ে। এরপর সুঞ্জয় জুনকে তার বাড়ির সামনে পৌঁছে দেয়। তবে জুন যখনই তার বাড়ির ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই জুনের কাছে তার একজন প্রতিবেশী আসে, আর সে সঙ্গে সঙ্গে জুনকে প্রপোজ করে। সে তাকে জানায় যে সে নাকি জুনকে প্রায় অনেকদিন ধরেই ভালোবাসে, কিন্তু জুন আসলে মনে মনে তার বস সুঞ্জয়কে পছন্দ করে। এমনকি তার বিশ্বাস যে সুঞ্জয়ও একদিন তাকে পছন্দ করবে এবং তাকে ভালোবাসবে, তাই জুন তার প্রতিবেশীকে মানা করে দেয়। এরপর পরের দিন সকালবেলা জুন যখন কাজে যাচ্ছিল, ঠিক তখনই তাদের বাস স্টপের সামনে একজন হ্যান্ডসাম ছেলে এসে তাকে প্রপোজ করে, কিন্তু এবারও জুন তাকে মানা করে দেয়। এরপর সে শপে এসে তার কাজ শুরু করে, কিন্তু যখন সে এখানে কাজ করছিল, ঠিক তখনই তার কাছে একজন কাস্টমার আসে, আর সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এমনকি সে এখানে তাকে ডেটের জন্য প্রপোজ করে তাকে তার একটি ভিজিটিং কার্ড দেয়, যেটাতে তার ফোন নাম্বারও দেয়া আছে। এদিকে জুনের কলিগরা এ দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এত হ্যান্ডসাম একটি ছেলে কিনা জুনকে প্রপোজ করলো, কারণ তাদের কাছে জুনকে অতটাও স্মার্ট মনে হয় না। এদিকে সেই ছেলেটি যখন জুনের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই দূর থেকে সুঞ্জয় সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছিল। এর কিছুক্ষণ পর জুন যখন কিচেনে কাজ করছিল, ঠিক তখনই সুঞ্জয়ের সঙ্গে দেখা করতে একটি মেয়ে আসে, আর সে সেই জুনের সামনে সুঞ্জয়কে জড়িয়ে ধরে, যেটা দেখে জুনের প্রচণ্ড রাগ হয়। তবে এমন সময় সুঞ্জয় জুনকে তাদের দুজনের জন্য স্পেশাল একটি ব্যানানা ফ্লেভারের মিষ্টি তৈরি করতে বলে। আর যখনই জুনের মিষ্টি রেডি হয়ে যায়, সুঞ্জয় সেটা টেস্ট করতে আসে। সুঞ্জয় এখানে মিষ্টিটি টেস্ট করে বলে, এটা তুমি কি বানিয়েছ? একদমই মজা হয়নি, আর মজা হবেই বা কিভাবে? সারাদিন যদি ছেলেদের সাথে গল্প করতে থাকো, তাহলে রান্নার প্রতি কি মনোযোগ থাকে? এসব অচেনা ছেলেদের সাথে ডেট করার চিন্তা বাদ দাও, আর আমার এখানে কাজ করতে হলে রান্নায় মনোযোগ দাও। সুঞ্জয়ের কথা শুনে এখানে আমরা বুঝতে পারি যে সুঞ্জয় আসলে জেলাস ফিল করছিল, অর্থাৎ সেও হয়তো জুনকে মনে মনে পছন্দ করে। এবার রাতের বেলা জুন বাড়িতে এসে অনেক কনফিউজ ছিল যে তার আসলে কি করা উচিত। যে ছেলেগুলো তাকে প্রপোজ করেছে তারা কি তাকে সত্যিই ভালোবাসে, নাকি সবকিছু মিথ্যে? এরপর জুন আবারও সেই বইটি তার হাতে তুলে নেয়, আর সে বইটির উপরে তার একটি হাত রেখে বলে, আজ ক্যাফেতে আমাকে যেই ছেলেটি প্রপোজ করেছে সে কি আমাকে সত্যিই ভালোবাসে? কারণ আমার মতো আনস্মার্ট মেয়েকে কে ভালোবাসবে? এরপর জুন পৃষ্ঠা উল্টে সেখানে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, কোনো কিছুকেই অসম্ভব মনে করো না, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমার জীবনে সঠিক মানুষ আসবে। এটা দেখে জুন কিছুটা খুশি হয়। এরপর জুন সেই বইয়ের উপরে হাত রেখে আবারও বলে, আজকে আমি যে মিষ্টিটি তৈরি করেছিলাম সেটা সুঞ্জয়ের কাছে একদমই পছন্দ হয়নি। আমি হয়তো আর বেকারির কাজ করতে পারবো না। আমার কি তাহলে বেকারির কাজটি ছেড়ে দেওয়া উচিত? এই বলেই জুন পৃষ্ঠা উল্টায়, আর এবার সেখানে লেখা ছিল, কখনোই কোনো কাজে হাল ছেড়ো না, নিজের উপর বিশ্বাস রাখো, একবার কোনো কাজে ভুল হলে সেটা আবার ট্রাই করো, দেখবে তুমি অবশ্যই পারবে। এই লেখাটি দেখে জুন অনেক মোটিভেট হয়, তাই পরের দিন সকালে সে শপে গিয়ে সঙ্গে সঙ্গে সেই ব্যানানা ফ্লেভারের মিষ্টিটি তৈরি করতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সে দেখতে পায় যে সুঞ্জয় আবারও তার সাথে সেই মেয়েটিকে নিয়ে এসেছে, যে কিনা গতকালকেও এসেছিল, আর এই মেয়েটির নাম ছিল অ্যানা। সুঞ্জয় প্রায় সময় অ্যানাকে তাদের ক্যাফেতে নিয়ে আসে, আর সে প্রায় অনেক সময় ধরে তার সঙ্গে গল্প করে, যেটা জুনের একদমই ভালো লাগতো না। আর আজকেও যখন সুঞ্জয় তার সঙ্গে গল্প করছিল, তখন জুনের এটা দেখে অনেক খারাপ লাগছিল। তবে জুন এটা জানত না যে অ্যানা আসলে কে, অথবা সুঞ্জয়ের সাথে তার কি সম্পর্ক। এবার হঠাৎ করে সেদিন তার কাছে তার আন্টি আসে। তার আন্টি আজকে নিজের হাতে তাকে একটি কেক বানিয়ে দেয়, আর সে জুনকে বলে, এটা একটি ট্রেডিশনাল কেক, তোমার মা যখন সুস্থ ছিল তখন তোমার মা প্রায় সময়ই আমাকে এটা বানিয়ে খাওয়াতো। এই কেকের মতো স্বাদ আজ পর্যন্ত আমি কোনো কেকের মধ্যেই পাইনি। একথা শুনে জুন তাড়াতাড়ি করে কেকটিকে টেস্ট করে, আর এই কেকটি এতটাই সুস্বাদু ছিল যে জুন সঙ্গে সঙ্গেই তার আন্টির কাছ থেকে এই কেকের রেসিপিটি লিখে নেয়, আর সে আজকে তার শপে গিয়ে খুব সুন্দরভাবে সেই কেকটি তৈরি করে ফেলে। এরপর সুঞ্জয় তার এই কেকটি টেস্ট করে, আর আজকে সুঞ্জয় তাকে বলে, বাহ, এই কেকটি তো অনেক সুস্বাদু, তার মানে এখন তুমি কাজে মনোযোগ দিচ্ছ, ভেরি গুড, যাও এই কেকটিকে ডিসপ্লেতে সাজিয়ে রাখো। সুঞ্জয়ের মুখে প্রশংসা শুনে জুন অনেক খুশি হয়। কিছুক্ষণ পর তাদের শপে সুঞ্জয়ের জন্য একটি পার্সেল আসে। জুন তখন দৌড়ে সুঞ্জয়কে সেই পার্সেলটি দিতে যায়,
কিন্তু যখনই সে সুনজাইয়ের রুমের কাছে আসে তখন সে দেখতে পায় যে সুনজাই সেই অ্যানা নামের মেয়েটির সঙ্গে গল্প করছে। তবে আজকে এখানে তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হচ্ছিল, যেখানে অ্যানা সুনজাইকে বলে যে সে হায়ার এডুকেশন নিতে 2 বছরের জন্য বিদেশে যাবে আর এখন সবকিছু একদম কনফার্ম হয়ে গিয়েছে, তাই সে চাইলেও আর কোনো কিছু ক্যান্সেল করতে পারবে না। একথা শুনে সুনজাই অনেক রেগে যায় আর সে তাকে বলে, তুমি তোমার লাইফের প্রত্যেকটি সিদ্ধান্ত নিজেই নাও, একবারও কি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করো না? এদিকে তাদের এই সমস্ত কথা জুন শুনতে পায় আর সে এখানে অনেক খুশি হয়, কারণ অন্তত 2 বছরের জন্য অ্যানা সুনজাইয়ের লাইফ থেকে দূরে চলে যাবে আর তাকে এই বজ্জাত মেয়েটিকে আর সহ্য করতে হবে না। এবার জুন সেদিন অনেক এক্সাইটেড হয়ে তার বাড়িতে ফিরে আসে আর সে আজকে সেই বইটির উপরে হাত রেখে বলে, আমি সুনজাইকে অনেক পছন্দ করি আর আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সুনজাই কি কখনো আমাকে ভালোবাসবে? এরপর সে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পায় সেখানে লেখা রয়েছে, অবশ্যই একদিন তোমার জীবনে কোনো না কোনো সুযোগ আসবে, তখন সুনজাই তোমার হবে, কিন্তু ততদিন পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা দেখে জুন অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে এটা চিন্তা করে যে আসলেই কি বইটি আমার মনের কথার উত্তর দিচ্ছে নাকি আমার সাথে কাকতালীয় কোনো ব্যাপার ঘটছে। এরপর সেদিন রাতের বেলা জুনের বাড়ির সামনে মাঝরাতে সুনজাই আসে, যে কিনা মাতাল অবস্থায় ছিল আর একজন ট্যাক্সি ড্রাইভার তাকে এখানে নিয়ে এসেছে, কারণ সুনজাই নাকি ট্যাক্সি ড্রাইভারকে তার বাড়ির ঠিকানা এটাই বলেছে। জুন এতে অনেক অবাক হয় আর সে সুনজাইকে বলে, আপনি এখানে কেন এসেছেন? সুনজাই তখন তাকে বলে, আজকে তুমি যেই কেকটি তৈরি করেছিলে সেটা একদমই ভালো হয়নি। আমি লক্ষ্য করেছি যেদিন থেকে তোমাকে সেই ছেলেটি প্রপোজ করেছে সেদিন থেকে তুমি কোনো কাজেই ঠিকমতো মনোযোগ দিচ্ছ না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, ওই সমস্ত ছেলেদের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। জুন তখন তাকে বলে, আপনি তাহলে আমাকে বকাবকি করার জন্যই এসেছেন? সুনজাই বলে, না। আচ্ছা, আমি তোমাকে আর কিভাবে বোঝাবো যে আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না? এতগুলো দিন ধরে তুমি আমার সাথে থাকছো আর তুমি কিনা আমার মনের কথাটাও বুঝতে পারো না। আমি চাই তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো আর কাউকে না। কিন্তু জুন এতে অনেক অবাক হয়ে যায় আর সে তাকে বলে, আপনার না গার্লফ্রেন্ড আছে? ও আচ্ছা, বুঝেছি, কিছুদিনের মধ্যেই আপনার গার্লফ্রেন্ড ইউএসএ চলে যাবে আর তার জায়গায় এখন টাইম পাস করার জন্য আপনি আমাকে সিলেক্ট করেছেন। ছি, আপনি এতটা নিচে নেমে গিয়েছেন। আজকে দুপুরবেলায় আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি, তাই আমাকে আপনি আপনার ফাঁদে ফেলতে পারবেন না। সুনজাই তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? অ্যানা আবার আমার গার্লফ্রেন্ড হলো কবে? তোমার মাথায় সমস্যা হয়েছে। এরপর সুনজাই জুনকে আরো কিছু বলতেই যাবে, কিন্তু জুন তাকে সেখানে থামিয়ে দেয় আর সে তাকে ধোঁকাবাজ, মিথ্যুক এই সমস্ত কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে জুন তার রুমে এসে সেই বইটি তার হাতে তুলে নেয় আর সে এবার সেই বইটির কাছে জানতে চায়, তুমি আমাকে যেই সুযোগটির কথা বলেছিলে এটাই কি সেই সুযোগ, নাকি সুনজাই আমাকে ব্যবহার করতে চাইছে? এরপর জুন পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পায় যে সেখানে লেখা রয়েছে, এই প্রশ্নটির উত্তর তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। জুনিতে বইটির উপর অনেক বিরক্তি বোধ করে আর সে বইটিকে গালাগাল দিতে থাকে। এরপর পরের দিন সকালে জুন যখন তার কাজে যাচ্ছিল ঠিক তখনই সে রাস্তাতে সেই ছেলেটিকে দেখতে পায়, যে কিনা তাকে বাসস্টপের সামনে দাঁড়িয়ে প্রপোজ করেছিল। তবে সেই ছেলেটি আজকে তার সঙ্গে একটি নতুন মেয়ে নিয়ে ঘুরছে, তার মানে সেই ছেলেটি আসলে তাকে ভালোই বাসেনি। এবার যখন সে তাদের শপে পৌঁছয় তখন সে সেখানে সেই ছেলেটিকেও দেখতে পায়, যে কিনা তাকে তার একটি কার্ড দিয়ে গিয়েছিল। তবে সে আজকে তাদের শপে একটি নতুন মেয়েকে নিয়ে খাবার খেতে এসেছে। এসব কিছু দেখে জুন অনেক অবাক হয়ে যায়, কারণ তারা কেউই তাকে সত্যিকার অর্থে ভালোবাসেনি। তারা সবাই তার সঙ্গে টাইম পাস করার জন্যই প্রপোজ করেছিল। অন্যদিকে শপের ডিসপ্লেতে জুন যে কেকটি তৈরি করে রেখেছিল সেই কেকটি জুনকে না জানিয়ে তার সমস্ত কলিগরা খেয়ে ফেলেছিল, যেটা জুন তাদের শপে প্রবেশ করে দেখতে পায়। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ কেকটি শেষ হয়ে গিয়েছিল। তবে সে তার চাইতেও বেশি কষ্ট পায় এটা দেখে যে সেই কেকটি যে শেষ টুকরোটি ছিল সুনজাই সেই শেষ টুকরোটি অ্যানার সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছিল। এবার সেদিন রাতের বেলা জুনের কাছে সেই ব্যক্তি আসে, যে কিনা তার প্রতিবেশী ছিল আর সে কিছুদিন আগেই তাকে প্রপোজ করেছিল। তবে সেই ব্যক্তি এখানে জুনকে বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার মতো মেয়েকে ভালোবাসবো? আমার আসলে কিছু প্রোডাক্ট ছিল আর আমি চাইছিলাম তোমাকে ফাঁদে ফেলে তোমার মাধ্যমে সেই প্রোডাক্টগুলো সেল করব, কারণ তুমি অনেক ভালো সেল করতে পারো, তাই আমি তোমাকে প্রপোজ করেছি। তা না হলে তোমার মতো আনস্মার্ট একটি মেয়েকে আমি প্রপোজ করব? তুমি আগে নিজের চেহারা আয়নায় গিয়ে দেখো। লোকটি এখানে এই সমস্ত কথা বলে জুনকে অনেক অপমান করছিল। এমনকি তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিল আর তারা দুজন মিলেই তাকে নিয়ে এখানে মজা করছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে সুনজাই চলে আসে আর সুনজাই তাদেরকে তার সঙ্গে এমনটা করতে নিষেধ করে।
কিন্তু সেই লোকটি সুঞ্জয়ের সামনেই জুনের নামে অনেক বাজে কথা বলে। তাই সুঞ্জয় এতে প্রচণ্ড রেগে যায় আর সে তাদের দুজনকেই সেখানে মারতে শুরু করে। তবে তাদের সঙ্গে মারামারি করতে গিয়ে সুঞ্জয় তার শরীরে অনেক ব্যথা পায়। তাই জুন তাড়াতাড়ি করে একটি ফার্মেসি থেকে তার জন্য মেডিসিন নিয়ে আসে। এমনকি সে পুলিশকেও ফোন করে যাতে করে সেই দুজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে সুঞ্জয়ের শরীরে মেডিসিন লাগানোর সময় জুন তার কাছে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ফলো করছো? তা না হলে একদম সঠিক সময়ে তুমি কিভাবে চলে এলে? সুঞ্জয় তখন তাকে বলে, দেখো জুন, কালকেই আমি তোমাকে বিষয়টি খুলে বলেছি। তুমি কি ভেবেছ আজকেও আমি নেশা করে আছি? কালকে আমি নেশাগ্রস্ত অবস্থায় তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, কিন্তু আজকে আমি তোমাকে সিরিয়াসভাবে জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ অথবা না, দয়া করে আমার এই প্রশ্নটির উত্তর দাও। কিন্তু জুন এখানে শুধু সুঞ্জয়ের দিকেই তাকিয়েছিল, সে এখানে কোনো কথাই বলছিল না। সুঞ্জয় তখন তাকে বলে, কাল রাতে যেই ট্যাক্সিতে করে আমি বাড়িতে গিয়েছিলাম সেই ট্যাক্সি ড্রাইভার আমার কাছ থেকে ভাড়া নেয়নি, কারণ সে আমাকে বলেছে ভাড়া তুমি দিয়েছ। তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমার ভাড়া তুমি কেন দিয়েছ? তুমি সরাসরি কেন বলে দিচ্ছ না যে তুমি আমাকে ভালোবাসো? কিন্তু তারপরও জুন তার কথার কোনো উত্তর দেয় না। তাই সুঞ্জয় তখন রাগ করে সেই ট্যাক্সি ভাড়া জুনকে দিয়ে দেয় আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালে জুন যখন কাজে যাচ্ছিল ঠিক তখনই সে তার বাড়ির সামনে একটি গাড়ি দেখতে পায়, যেটা কিনা সুঞ্জয়ের ছিল। অর্থাৎ সুঞ্জয় তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু জুন তার সঙ্গে যেতে চাইছিল না। তখন সুঞ্জয় তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এখন এটা তোমার ইচ্ছে। একথা শুনে জুন বাধ্য হয়েই তার গাড়িতে উঠে পড়ে। তবে সুঞ্জয় আজকে তার সঙ্গে প্রথমবার এতটা হেসে হেসে কথা বলছে, তা না হলে সে তো সবসময় তার সঙ্গে রাগারাগি করে। তাই জুন মনে করে সে তাকে পটানোর জন্যই এমনটা করছে। এতে সে কিছুটা বিরক্ত হয়। তবে আজকে সে শপে পৌঁছে সঙ্গে সঙ্গে সেই বইটি বের করে আর সেবার বইটির কাছে প্রশ্ন করে যে এই বইটির মধ্যে লেখা সমস্ত কথাগুলো কি সত্যি? এরপর সে পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পায় সেখানে লেখা রয়েছে, ঠিক আছে, তুমি যদি বইটিকে যাচাই করতে চাও তাহলে তুমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে 1 ফিট সামনে চলে যাও। এরপর পেছনে ঘুরিয়ে তাকালেই তুমি দেখতে পাবে যে তোমার পেছনে তোমার ভালোবাসার মানুষ দাঁড়িয়ে আছে। এতেই তুমি বুঝতে পারবে যে এই বইটি আসলে সত্য নাকি মিথ্যে। জুন তখন বইটির কথা মতো 1 ফিট সামনে এগিয়ে যায়, কিন্তু সে যখন পেছনে ঘুরে তাকায় তখন তার পেছনে কেউই ছিল না। জুন তখন মনে মনে চিন্তা করে, আমি ঠিকই ধরেছিলাম, এই বইটি আসলে সত্য নয়। শুধুই আমি এই বইটির পেছনে আমার সময় নষ্ট করেছি। কিন্তু ঠিক তখনই সেখানে সুঞ্জয় এসে জুনের কাঁধের উপর তার একটি হাত রাখে। জুন এতে একদম অবাক হয়ে যায়, কারণ এই বইটির কথা তো আসলে সত্যি হয়ে গেল। কিন্তু জুন এখানে একদম চমকে গিয়েছিল, তাই সেই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর সুঞ্জয় তখন জুনের সেই বইটিকে দেখতে পায়। এরপর সে সেই বইটিকে তার হাতে তুলে নিয়ে কিছু একটা চিন্তা করছিল। অন্যদিকে জুন তার কিচেনে এসে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করছিল, কিন্তু সে এখানে অনেক আনমনে কাজ করছিল। তাই তার অসাবধানতার কারণে হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়। জুন এতে অনেক ভয় পেয়ে সেখানে চিৎকার করতে শুরু করে। তবে তার কলিগেরা প্রত্যেকেই তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু জুনের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে সেখানে সুঞ্জয় চলে আসে আর সে তার জীবন বাজি রেখে কোনো মতে জুনকে সেখান থেকে উদ্ধার করে। যদিও সুঞ্জয় এখানে জুনের কোনো ক্ষতি হতে দেয়নি, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই অসুস্থ হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে পাঠানো হয় আর সুঞ্জয়ের সাথে জুনও যায়। তবে জুন তার সঙ্গে করে সেই বইটিও নিয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পর জুন যখন সেই বইটি খোলে তখন সে বইটিতে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, একদম ভয় পেও না, বি ব্রেভ। এটা দেখে জুনের এবার সেই বইটির উপর সম্পূর্ণভাবে বিশ্বাস চলে আসে। সে বুঝতে পারে যে এই বইটি আসলেই সত্যি। এদিকে সুঞ্জয়ের পুরোপুরিভাবে সুস্থ হওয়ার জন্য হসপিটালে কয়েকদিন ভর্তি থাকতে হবে। আর যতদিন সুঞ্জয় সেই হসপিটালে ভর্তি ছিল ঠিক ততদিন জুন সকাল থেকে রাত পর্যন্ত সুঞ্জয়ের খেয়াল রেখেছে, যার ফলে ধীরে ধীরে সে সুঞ্জয়কে আরও বেশি ভালোবেসে ফেলে। কিন্তু সে এটা ভেবেই দূরে চলে যেতে চায় যে সুঞ্জয়ের গার্লফ্রেন্ড আছে। তবে হঠাৎ করেই জুন একদিন তার একজন কলিগের কাছ থেকে জানতে পারে যে অ্যানা আসলে সুঞ্জয়ের গার্লফ্রেন্ড নয়, বরং সে হলো সুঞ্জয়ের বোন। কিন্তু জুন এখানে সেই কলিগের কাছে জানতে চায় তাহলে তারা একে অপরকে নাম ধরে কেন ডাকে। তখন কলিগ তাকে জানায় যে তারা দুজনই হলো যমজ, তাই তারা দুজন দুজনকে নাম ধরেই ডাকে। একথা জানতে পেরে জুন অনেক লজ্জিত বোধ করে, কারণ সে তাদের দুজনকে নিয়ে কতটা বাজে চিন্তা করেছে। এরপর সেদিন রাতের বেলা জুন তার বাড়িতে বসে অনেক চিন্তায় পড়ে যায়। তবে সে মনে মনে এটা ভেবে খুশি হয় যে বাকি সবাই তাকে ধোঁকা দিলেও সুঞ্জয় আসলে তাকে সত্যিই ভালোবাসে,
কারণ সে তাকে বাঁচানোর জন্য তার জীবন পর্যন্ত বাজি রেখেছিল। তার মানে শেষ পর্যন্ত সেই বইয়ের কথাই সত্যি হলো। সে সেই বইয়ের কথা অনুযায়ী তার সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে। এরপর জুন সেই বইটির কাছে জানতে চায় যে এখন আমার কি করা উচিত। আর এবার বইটিতে লেখা আসে, কিছুদিন সময় নাও। এরপর পরের দিন সকালে জুন যখন তার কাজে যায় তখন সুনজাই তার কাছে আসে। আর সে জুনকে বলে, আমাকে ভালোবাসা কি এতটাই কঠিন? আমি কোন দিক দিয়ে খারাপ? আমার অনেক টাকা পয়সা আছে, আর আমি দেখতেও অনেক হ্যান্ডসাম, আর মানুষ হিসেবেও কিন্তু আমি খারাপ না। তাহলে তোমার সমস্যাটা কোথায়? জুন তখন তাকে বলে, না না, আমার কোনো সমস্যা নেই। আসলে এ বিষয়টি নিয়ে ভাবার জন্য আমার একটু সময়ের প্রয়োজন। কিন্তু সুনজাই তখন তার উপরেই রেগে গিয়ে বলে, তুমি কি কোনো প্রেসার কুকার যে সিটি মারতে তোমার সময় লাগবে? জুন বলে, যদি তুমি তাই ভাবো তাহলে আমি সেটাই। এই বলেই জুন সেখান থেকে চলে যায়। আর সে পাশের রুমে গিয়ে প্রচণ্ড হাসে। এবার পরের দিন যখন জুন আবারও কাজে আসে তখন সুনজাই তাকে সঙ্গে সঙ্গে আবারও একই প্রশ্ন করে। সে তার কাছে তার প্রশ্নের উত্তর জানতে চায়, কিন্তু জুন তাকে এখানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন সুনজাই তাকে বলে, তুমি আমাকে একদম ঠিক মতো বলে যাও যে আমার প্রশ্নের উত্তর আমি তোমার কাছ থেকে কবে পাবো। তুমি আমাকে ভালোবাসো কিনা এই কথাটা জানাতে তোমার এত সময় লাগছে? কিন্তু জুন কোনো মতে তাকে এখানে এড়িয়ে চলে যায়। আর সে ভেতরে গিয়ে সঙ্গে সঙ্গে সেই বইটি বের করে। এদিকে সুনজাই এই সমস্ত কিছু দেখছিল। এরপর জুন এখানে বইটির কাছে জানতে চায় যে এখন কি তার ভালোবাসার কথা প্রকাশ করে দেওয়া উচিত নাকি তার আরও সময় নেওয়া উচিত। এরপর জুন বইটিতে লেখা দেখতে পায় যে ধৈর্য ধরো, অবশ্যই তোমার জন্য সঠিক সময় আসবে। এরপর জুন সোজা সুনজাইয়ের কাছে চলে আসে। আর সে সুনজাইকে বলে, তুমি শুধু কয়েকদিন অপেক্ষা করো, তোমার প্রশ্নের উত্তর তুমি কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। আমাদের জন্য অবশ্যই সঠিক সময় আসবে, প্লিজ তুমি আমার জন্য কয়েকদিন অপেক্ষা করো। জুনের কথা শুনে সুনজাই অনেক খুশি হয় আর সে তার জন্য অপেক্ষা করতে রাজি হয়ে যায়। এভাবে করে প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। এরপর হঠাৎ করে একদিন জুনের কাছে সুনজাইয়ের বোন অ্যানা আসে। আর সে জুনকে বলে, সুনজাই কিছুদিন পর 6 মাসের জন্য জাপানে যাবে, কারণ সে সেখানে স্পেশাল একটি ট্রেনিং নেবে। এমনকি সেখানকার অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে তাকে বক্তৃতা দিতে হবে, যেটা তার ক্যারিয়ারের জন্য একটি দুর্দান্ত সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো সুনজাই শুধুমাত্র তোমার জন্য সেখানে যেতে চাচ্ছে না, কারণ সে চায় সেখানে যাওয়ার আগে সে তোমার মনের কথাটা জানবে। তা না হলে সে সেখানে গিয়ে কোনো কাজই ঠিকমতো করতে পারবে না। তাই সে তার এই বড় সুযোগটি ক্যান্সেল করে দিতে চাইছে। একথা জানতে পেরে জুনের অনেক খারাপ লাগে, কারণ শুধু জুনের একটি মাত্র প্রশ্নের উত্তরের জন্য সুনজাইয়ের জীবনের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই জুন অনেক চিন্তায় পড়ে যায়। কিন্তু সেদিন তাদের শপের মধ্যে অ্যানা যখন সুনজাইয়ের সঙ্গে গল্প করছিল ঠিক তখনই সেখানে জুন আসে। আর অ্যানা জুনকে জানায় যে সে অনেক সুন্দর একটি প্ল্যান করেছে। অ্যানা এখানে জুনকে জাপানের অনেক বড় একটি ট্রেনিং সেন্টার দেখায়, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্টুডেন্টরা রয়েছে। আসলে সেখানে বেকিংয়ের উপর নানা ধরনের কোর্স করানো হয়। আর এখন পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় শেফরা রয়েছে তারা প্রায় বেশিরভাগই জাপানের এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছে। তাই অ্যানা এখানে জুনকে বলে, তুমি চাইলে সুনজাইয়ের সঙ্গে জাপানে যেতে পারো, আর সেখানে গিয়ে যদি তুমি এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নাও তাহলে তোমার বেকিংয়ের উপর দক্ষতাও বাড়বে, আবার সুনজাইয়ের সঙ্গেও তুমি সময় কাটাতে পারবে। এতে করে তোমাদের নতুন একটি অভিজ্ঞতা হবে, এমনকি তোমরা একে অপরকে আরও অনেক কাছ থেকে জানতে পারবে। তাই তুমি আর অমত করো না, সুনজাইয়ের সঙ্গে তুমি সেখানে চলে যাও। আর সেখানে গিয়ে তুমি চাইলে তোমার প্রশ্নের উত্তর যে কোনো দিনই তাকে দিতে পারো। এতে সুনজাইয়েরও কোনো তাড়া থাকবে না, কারণ তুমি তো তার কাছেই রয়েছ। তাছাড়া যদি তুমি সেখানে ট্রেনিং নাও তাহলে তোমার বেকিংয়ের দক্ষতা অনেক বেড়ে যাবে। এতে করে আমরা আমাদের শপে নতুন নতুন ডেজার্ট তৈরি করতে পারবো, যার ফলে আমাদের শপটি অনেক পপুলার হয়ে যাবে। তাই তুমি সুনজাইয়ের সঙ্গে যাবে, তবে যাওয়ার আগে একটি প্রসেস আছে। আর সেটা হলো সেই ট্রেনিং স্কুল থেকে একজন অফিসার আসবে, আর সে এখানে এসে প্রথমে তোমার ডেজার্ট ট্রাই করবে। এরপর যদি তোমাকে তাদের যোগ্য মনে হয় তাহলেই তারা তোমাকে সেখানে ট্রেনিং নেওয়ার সুযোগ দেবে। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু একথা শুনে জুন অনেক চিন্তায় পড়ে যায়, এমনকি সে অনেক কনফিউজড হয়ে যায় যে তার কি সুনজাইয়ের সাথে যাওয়া উচিত নাকি সে এখানেই থাকবে, কারণ এখানে তার অসুস্থ মা রয়েছে। সে তার মাকে রেখে সুনজাইয়ের সঙ্গে কিভাবে যাবে। ঠিক এমন সময় জুনের মাথায় একটি আইডিয়া আসে। সে চিন্তা করে যে সেই বইটির কাছ থেকে জেনে নেবে যে তার এখন কি করা উচিত। তাই জুন তখন বইটি তার হাতে নেয়, আর সে বইটির কাছে জানতে চায় যে তার কি সুনজাইয়ের সঙ্গে জাপানে যাওয়া উচিত। কিন্তু এবার সে যখন উত্তরের জন্য বই খোলে তখন বইটির সমস্ত পৃষ্ঠা খালি ছিল, কোনো জায়গাতেই কোনো লেখা ছিল না। জুন এতে অনেক অবাক হয়ে যায়। এরপর পরের দিন সুনজাই জুনের কাছে জাপানের একজন অফিসারকে নিয়ে আসে।
যে কিনা সেই ট্রেনিং স্কুল থেকে এসেছে। আর তারা এখানে জুনকে জানায় যে তার ডেজার্ট অফিসারের কাছে অনেক ভালো লেগেছে, তাই তাকে সেখানে ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করা হয়েছে। এরপর সেই জাপানি অফিসার সেখান থেকে চলে যায়। কিন্তু সুনজাই দেখতে পায় জুনের মন খারাপ, তাই সুনজাই তাকে বলে, তুমি এত বড় একটি সুযোগ পেয়েছ, কিন্তু তোমার মন খারাপ কেন? তোমার তো আরো খুশি হওয়া উচিত, কারণ আমরা দুজন মিলে একসঙ্গে জাপানে যাব। কিন্তু জুন এখানে তাকে বলে, আমি কি একবারও বলেছি যে তোমার সঙ্গে আমি সেখানে যাব? আমি কোথাও যাব না। সুনজাই তখন তাকে বলে, কেন যাবে না? তুমি কি তোমার মায়ের কথা চিন্তা করে এ কথা বলছো, নাকি আমি সেখানে যাব তাই যাবে না? জুন তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, আর সে একটি জায়গাতে মন খারাপ করে বসে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে হঠাৎ করেই বিদ্যুৎ চমকায়, যার ফলে তার সেই বৃদ্ধ মহিলাটির কথা মনে পড়ে যায়। কারণ এমনই একটি বিদ্যুৎ চমকানোর রাতেই সেই মহিলাটি তার কাছে এসেছিল। তাই এখানে বিদ্যুৎ চমকানো দেখতে পেয়ে তার সেই বইটির কথা মনে পড়ে। জুন তখন দৌড়ে গিয়ে তার সেই বইটি খুঁজতে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও জুন সেই বইটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। জুন এতে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর জুন সঙ্গে সঙ্গে সুনজাইয়ের কাছে এসে বলে, তুমি কি আমার কোনো বই দেখেছ? বইটির নাম হলো আর উই ইন লাভ। সুনজাই তখন তাকে বলে, হ্যাঁ আমি বইটি দেখেছি, কিন্তু কিছুক্ষণ আগেই একজন বৃদ্ধ মহিলা এসে বইটি নিয়ে গিয়েছে। সে আমাকে বলেছে সে নাকি কিছুদিনের জন্য তোমাকে বইটি ধার দিয়েছিল, তবে সে আমাকে এটা বলে গিয়েছে যে তোমার জীবনে নাকি সঠিক মানুষ চলে এসেছে, আর তোমার সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় চলে এসেছে। তাই এখন তোমার এই বইটির কোনো প্রয়োজন নেই, তুমি এখন নিজের সব ডিসিশন নিজেই নেবে। তাই সেই মহিলাটি বইটি নিয়ে চলে গিয়েছে। তো জুন এখানে কিছুটা কনফিউজড হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ঠিক তখনই জুনের কাছে একটি ফোন আসে, আর এই ফোন কলের মাধ্যমে সে জানতে পারে যে তার মাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা জানতে পেরে জুন অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে দৌড়ে তার বাড়ির দিকে রওনা হয়। আর সে সমস্ত জায়গাতে তার মাকে খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। আর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে তার ক্যাফেতেই চলে আসে। এরপর এখানে এসে জুন দেখতে পায় যে তার মা আসলে তার ক্যাফেতে এসেই দাঁড়িয়ে আছে। তবে তার মায়ের যেহেতু মানসিক সমস্যা রয়েছে, তাই সে তার পোশাক এবং সমস্ত শরীর ময়লা করে ফেলেছিল, যার ফলে জুন তাড়াতাড়ি করে তার মাকে বাড়িতে নিয়ে আসে, আর সে তার মাকে পরিষ্কার করতে থাকে। কিন্তু জুন এখানে তার মায়ের অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছিল। সে তার মায়ের শরীর পরিষ্কার করতে করতে এখানে অনেক কাঁদছিল, কারণ সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তার অসুস্থ মাকে রেখে কিভাবে জাপান যাবে। তাই জুন সিদ্ধান্ত নেয় যে সে কোথাও যাবে না। কিন্তু পরের দিন যখন জুন ক্যাফেতে কাজ করছিল, তখন তার কোনো কাজেই মন বসছিল না। তাই সে একজন কাস্টমারের কেক পুড়িয়ে ফেলে, যার ফলে সেই কাস্টমার তাকে অনেক বকাঝকা করে। কিন্তু সুনজাই তাকে বাঁচিয়ে নেয়। এবার সুনজাই তাকে বাহিরে এনে জিজ্ঞাসা করে যে তার সমস্যা কোথায়। জুন তখন তাকে বলে, আমার প্রধান সমস্যা হচ্ছ তুমি। আমি বাসায় থাকলে আমার মায়ের টেনশনে কিছুই ভালো লাগে না, আর এখানে কাজ করতে আসলেও তোমাকে দেখলে সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়। তুমি 6 মাসের জন্য জাপান চলে যাবে। তুমি কি জানো এই 6টি মাস তোমাকে না দেখলে আমার দিনগুলো কেমন কাটবে? আর আমি চাইলেও তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ আমার মা অসুস্থ। তাই এই সমস্ত টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। আবার আমি যদি সেখানে না যাই তাহলে নাকি তুমিও যাবে না, এটা অ্যানা আমাকে বলেছে। কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, আমার জন্য তুমি তোমার কেরিয়ার নষ্ট করো না। আমি নিজেকে সামলে নেব, তাই তুমি সেখানে চলে যাও। আর যদি তুমি আমাকে ছাড়া সেখানে না যেতে চাও, তাহলে আমি তোমার চাকরি ছেড়ে দেব, আর আমার মাকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে চলে যাব। সুনজাই তখন তাকে বলে, ঠিক আছে, আমি জাপান যাচ্ছি, তবে আমি তোমার কথায় বুঝতে পেরেছি যে তুমি আমাকে দেখতে চাও না, তাই আমি তোমার সামনে আর কখনোই আসব না। এই বলেই সুনজাই সেখান থেকে চলে যায়। কিন্তু সে সুনজাইকে আর কিছুই বলে না। এরপর পরের দিন সুনজাই তার বোনকে বিদায় জানিয়ে জাপান চলে যায়, যেটা জুন দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আর সুনজাইয়ের জন্য তার অনেক কষ্ট হচ্ছিল। এই ঘটনার পর প্রায় কয়েক মাস পার হয়ে যায়। তবে জুন সুনজাইয়ের শপেই কাজ করছিল, আর সে প্রতিদিন সুনজাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। এরপর একদিন হঠাৎ করেই তাদের শপে অ্যানা আসে, আর অ্যানা এখানকার একজন কলিগের সঙ্গে গল্প করছিল, যেটা পাশ থেকে জুন শুনতে পায়। অ্যানা এখানে বলছিল, সুনজাই অনেকদিন আগেই জাপান থেকে তার ট্রেনিং শেষ করে চলে এসেছে, কিন্তু কেন যেন সে শপে আসতে চাইছে না। আমি তাকে এতবার বলার পরও সে কিছুতেই এখানে আসতে রাজি হচ্ছে না। একথা শুনে জুন বুঝতে পারে যে সুনজাই আসলে তার জন্য এখানে আসছে না, কারণ জাপান যাওয়ার আগে সুনজাই তাকে বলে গিয়েছিল যে সে আর কখনোই তার সামনে আসবে না। তাই জুন তখন এই সব থেকে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সেদিন রাতের বেলায় জুন একটি রেজিগনেশন লেটার তৈরি করে ফেলে, আর সে সোজা গিয়ে সেটা সুনজাইয়ের রুমের দরজার নিচ দিয়ে তার রুমের ভেতরে দিয়ে আসে, যাতে করে লেটারটি সুনজাইয়ের হাতেই পৌঁছয়।
এরপর জুন মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জানালার কাছে দাঁড়িয়ে সুঞ্জয় জুনকে দেখছিল। তবে তার জুনের জন্য অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে জুনকে অনেক ভালোবাসে। সে কখনোই চায় না যে জুন তাকে রেখে দূরে চলে যাক। এরপর পরের দিন সকালবেলা জুন তার সাইকেলের মধ্যে সেই বইটি দেখতে পায়, যেটা সেই বৃদ্ধ মহিলা তাকে দিয়েছিল। আর এই বইটিকে খুঁজে পেয়ে জুন অনেক খুশি হয়ে যায়। এরপর জুন যখনই সেখানে দাঁড়িয়ে বইটি খোলে, ঠিক তখনই সে বইটির মধ্যে একটি ছবি দেখতে পায়, যে ছবিটির মধ্যে সুঞ্জয় জুনকে ধরে রেখেছিল। আর এই ছবিটি সুঞ্জয় তুলেছিল সেই সময় যখন তারা দুজন মিলে একটি গাড়ির ভেতরে ছিল। তো জুন এখানে ছবিটির নিচে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, সে তোমার জীবনের সবকিছু, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। আর জুন যেহেতু এই বইটির উপর অনেক বিশ্বাস করত, তাই সে সুঞ্জয়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর জুন তার সাইকেল নিয়ে সোজা চলে যায় সুঞ্জয়ের কাছে। সুঞ্জয় জুনকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর সে তাকে বলে, তুমি না আমার চেহারা দেখতে চাও না? তাহলে তুমি কেন আমার কাছে এসেছ? নিশ্চয়ই এই মাসের স্যালারি পাওনি? সুঞ্জয়ের কথা শুনে জুন হেসে ফেলে। এরপর সুঞ্জয় এবং জুন একে অপরকে জড়িয়ে ধরে, আর তারা দুজনেই এখানে দুজনকে তাদের মনের কথা জানিয়ে দেয়। তবে সুঞ্জয় লুকিয়ে লুকিয়ে জুনের সেই বইটি দেখে হাসছিল। আর এখানে আমরা জানতে পারি যে এই বইটি আসলে কোনো ম্যাজিক্যাল বুক নয়, বরং এই বইটি সুঞ্জয় এবং তার বোন অ্যানা মিলে তৈরি করেছে। আর তারা প্রফেশনাল একজন রাইটারের মাধ্যমে এটা করেছে। এমনকি এই বইটির মধ্যে এমন একটি টেকনোলজি ছিল, যেটার মাধ্যমে দূর থেকে কিছু লিখলেই বইটির মধ্যে লেখা হয়ে যেত, আবার সেটা চাইলে মুছেও ফেলা যেত। তবে সুঞ্জয় প্রথমে বইটিকে তৈরি করেছিল জুনের কনফিডেন্স বাড়ানোর জন্য, কারণ জুন সবসময় নিজেকে আনস্মার্ট ভাবত। তাই জুনকে যতগুলো ছেলে প্রপোজ করেছিল, সেই সমস্ত ছেলেগুলোকে আসলে সুঞ্জয়ই পাঠিয়েছিল, যাতে করে জুন নিজের মধ্যে কনফিডেন্স পায়। এমনকি সেই বইটির মধ্যে তার এবং জুনের ছবির নিচে যেই লেখাটি ছিল, সেটাও সুঞ্জয় করেছিল, যাতে করে জুন তার কাছে ফিরে আসে, আর সে বইটির কথা বিশ্বাস করে তাকে ভালোবাসে। আর অবশেষে সুঞ্জয়ের প্ল্যান মোতাবেক সবকিছুই হয়েছে। সুঞ্জয় তার ভালোবাসাকে জয় করে নিয়েছে, এমনকি জুনও তার জীবনে সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পেয়েছে।